হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। এইবারেও স্যার ইজ্জত খাইয়া দিল, এইটা কোনো কথা? সবাই কি সুন্দর বেঞ্চে বসে ক্লাস করছে, আর সেখানে কিনা ওকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু লিখতে হচ্ছে। উফ, সব কিছু হয়েছে সানের জন্য। একবার বাইরে যাই, তারপর দেখাচ্ছি মজা। এই স্যারও এমন কেন? আমি ওনার সম্পর্কে বেআইন হই, মিনিমাম সম্মান দিল না ছে। ক্লাস শেষে তুর্য বের হওয়ার সময় কণ্ঠকে উদ্দেশ্য করে বলে, হে ইউ, তুমি এবং তোমার সো কল্ড ফ্রেন্ডগুলোকে নিয়ে আমার কেবিনে এসো গু। হনহনিয়ে বেরিয়ে গেল তুর্য, চোখ মুখ শক্ত করে নিয়ে কণ্ঠ ওর বন্ধুদের সো কল্ড বলল। ইচ্ছে করছে ওর মাথা ফাটিয়ে দেই, আসলেই সান ঠিকই বলে, বজ্জাত স্যার একটা। ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখতে ব্যস্ত নীলা আজ একটু অন্যরকম লাগছে। কাল রাতের কথা মনে পড়তেই লজ্জা এসে জড়িয়ে ধরছে নীলাকে। বারংবার কেঁপে উঠছে নীলা। সাফিনের প্রতিটি স্পর্শ তাকে ভালোবাসার এক নতুন অনুভূতি সৃষ্টি করেছে। বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে সাফিন। হঠাৎ ঘুম ভেঙে যেতেই উঠে গিয়ে নীলাকে পিছন থেকে জড়িয়ে ধরে। আই লাভ ইউ কে। নীলা স্ফীত হেসে বলে, আই লাভ ইউ টু। লাল শাড়ি পরনে এলোমেলো চুলে দৌড়ে যাচ্ছে একটি মেয়ে, ওর পিছু পিছু ছুটছে এক সুদর্শন পুরুষ। পায়ের নুপুরের ছন্দ, হাতে কাচের চুড়ি, শব্দ দুটো মিলে তৈরি হচ্ছে ভালোবাসার ছন্দ। পুরুষ বারংবার বলছে, দাঁড়াও না, আর কত জ্বলব এই ভালোবাসায়। মেয়েটি পিছন ফিরে তাকিয়ে খিলখিল করে হেসে বলে উঠল, যতদিন না আমি কাছে আসব ততদিন এভাবেই বলতে হবে গু। কথাটা বলে আবারও ছুট লাগালো মেয়েটি। এক সময় সীমা রেখার বাইরে চলে যায় সে। না গি। ঘুম থেকে লাফ দিয়ে বিছানায় উঠে বসে তুফায়েল, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নীল, অতঃপর দুহাত দিয়ে মাথা চেপে ধরল। কিছুক্ষণ বসে থেকে উঠে ওয়ার্ড্রোব থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। বাড়ি ফিরতেই তনয়া আহমেদ তারা দিল কণ্ঠ, রিয়া দুজনকে, তোদের পই পই করে বারণ করেছি আজকে কলেজে যেতে হবে না, তবুও কথা শুনিস না গি। কথাগুলো বলতে বলতে হাতের কলেজ ব্যাগ নিয়ে অন্য প্যাকেট ওদের হাতে ধরিয়ে দেয় তনয়া আহমেদ। কণ্ঠ ভীষণ উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করে, এটাতে কি আছে মামি? আনিকা আহমেদ কথার পিঠে বলে উঠেন, ওদের বাড়িতে যাচ্ছিস তাই এইটা দিচ্ছে আপা, তার মানে এটা নয় এখন এটা নিয়ে ঢং করতে হবে গু। মুহূর্তের মধ্যে সব খুশি কর্পূরের ন্যায় উবে গেল। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। রিয়া নিজের মায়ের কথায় পাত্তা না দিয়ে বলে, এহ হ মায়ের এই কথাগুলো পাত্তা দিস না, মা তো হুদাই সারাদিন বক বক করে কি। মুহূর্তের মধ্যে নাকের পাটাতন ফুলে উঠে আনিকা আহমেদের, মেয়ে কি না তার কথা পাত্তাই দিল না? কি বললি আমি সারাদিন হুদাই বক বক করি? রিয়া দাঁত দেখিয়ে বলল, হ্যাঁ গু। এটা বলেই ছুটে দুতলায় চলে গেল। রান্না বান্না প্রায় শেষ, বাড়িতে অতিথিদের আপ্যায়ন করতে হবে, আজ অনেক কাজ আছে। অনেকেই নতুন বউ দেখতে আসবে, সেই সুবাদে কাজ চলছে। অহনা খান অনেকবার নীলাকে জিজ্ঞেস করেছে কণ্ঠ কখন আসছে। কণ্ঠকে নিয়ে অহনা খানের এত আগ্রহ দেখে কিছুটা আন্দাজ করতে পারছে নীলা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে ব্যস্ত তুর্য, অজান্তেই ঠোঁটের কোণে মৃদু হাসির রেশ দেখা যাচ্ছে। হাতে ব্র্যান্ডেড ঘড়িটা পরে বাইরে গেল। বাইরে যেতেই চোখ দুটো আটকে গেল আকাশি রঙের সিল্কি জামা পরিহিত মেয়েটিকে দেখে। ঠোঁটে হালকা লাল লিপস্টিক, হাতে গুটি কয়েক নীল রঙের চুড়ি, অপরূপ সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে সে। চোয়াল শক্ত করে নীল তুর্য চোখাচোখি হতেই চোখ সরিয়ে নেয় কণ্ঠ, কিন্তু বার কয়েক আট চোখে পর্যবেক্ষণ করেছে স্যারকে। শুধু সুদর্শন বললে ভুল হবে, সুদর্শন সুপুরুষ। ধূসর রঙের শার্ট পরেছে, কেউ কি করে এতটা সুন্দর হয়? হয়তো স্যারকে না দেখলে বুঝতেই পারতাম না। নানা কথা ভাবছে কণ্ঠ, তার মধ্যে অহনা খান এসে কণ্ঠের হাত ধরে বললেন, তুমি এসেছ? কণ্ঠকে দেখে কুশল বিনিময় করল অহনা খান। সাহা খান দূরে দাঁড়িয়ে সবটা দেখছেন। অনুষ্ঠান শেষ পর্যায়ে বাড়ি যাওয়ার জন্য বায়না করছিল কণ্ঠরা, কিন্তু তার মধ্যে অহনা খান সাফ সাফ না করে দিলেন আজ ওদের যেতে হবে না। অবশেষে জোরপূর্বকভাবে থাকতে হলো কণ্ঠ ও রিয়াকে। কিছুদিন পরেই নীলা সাফিনের সাথে লন্ডনে চলে যাবে। এই কয়েকদিন ওদের বোনের সাথে সময় কাটাতে পারবে। বেশ রাত পর্যন্ত তিন বোন গল্প করেছে। কথার পিঠে বারবার ভুলবশত কণ্ঠ নীলার কাছে তুর্যের কথা জিজ্ঞেস করেছে। নীলা হেসে বলেছে তুর্য হয়তো গম্ভীর, কিন্তু এই 2 দিনে বুঝেছে তুর্যের মন অনেক ভালো।
তুর্যের সম্পর্কে এত সুন্দর কথা শুনে অজান্তেই ভেতরটা শান্তি লাগছে কণ্ঠের। প্রতি রাতেই ছাদে যায় কণ্ঠ, আজও তার ব্যতিক্রম হয়নি। ছাদে যেতেই অন্য আরেকজনের উপস্থিতি টের পেল। তুর্য কালো রঙের ট্রাউজার এবং একটা কালো টি-শার্ট পরে দাঁড়িয়ে আছে। কণ্ঠ কি যেন একটা ভেবে দৌড়ে আবার নিচে নিজের ঘরে গিয়ে তুর্যের দেওয়া ব্যাগগুলো নিয়ে আসে। স্যার চিরচে না কণ্ঠ শুনে নৈশব্দে হাসে তুর্য, হয়তো সে জানত কণ্ঠ এখন আসবে। মুখে খানিকটা গম্ভীর্য টেনে নিয়ে পিছন ফিরে তাকাল। শুকনো ধূপ গিলে নিয়ে কণ্ঠ অতঃপর কাপা গলায় বলল, স্যার এই প্যাকেটগুলো সেদিন বাড়িতে ভুলে রেখে গিয়েছেন গু। হাত বাড়িয়ে দে তুর্য, প্যাকেটগুলো দে কণ্ঠ। চোখ দুটো তার হাতের দিকে আর ওইদিকে আরও এক জোড়া চোখ কণ্ঠের চোখের দিকে সীমাবদ্ধ। রুমে চলে গেল কণ্ঠ, প্যাকেটগুলোর দিকে তাকিয়ে আবারও নৈশব্দে হাসল তুর্য। 2 দিন হলো সাফিন আর নীলা লন্ডনে চলে গেছে। যাবার আগে অনেক কেঁদেছে নীলা, কবে আসবে ঠিক নেই, সবাইকে ছেড়ে চলে যাওয়ার কথা কল্পনাও করতে পারেনি সে। কিন্তু মানুষ যা কল্পনা করে না ঠিকই তাই বাস্তবে রূপ নিয়ে আসে। প্রায় 1 সপ্তাহ পর কলেজের গণ্ডিতে পা রাখে কণ্ঠ। মাঝের দিকে কিছুটা অসুস্থ হওয়ার দরুন আসতে অক্ষম ছিল। অসুস্থতার ছাপ স্পষ্ট মুখশ্রীতে ফুটে উঠেছে। রুক্ষ চুলগুলো এলোমেলো হয়ে উঠছে হাওয়ায়, শরীরে একদমই জোর পাচ্ছে না সে। চোখের নিচে জমেছে কালো দাগ ছোপ। কণ্ঠকে দেখে দেহে প্রাণ ফিরে আসার মতো আনন্দ অনুভব করছে বন্ধুমহল। সোহা গিয়ে দৌড়ে জড়িয়ে ধরল কণ্ঠকে। সবার মুখে তৃপ্তির হাসি। ছেছে কণ্ঠ, তোর এই অবস্থা ক্যায়? কার কাছ থেকে ছ্যাঁকা খাইজা ব্যাকা হইজা গেলি? তারিফের কথা শুনে হু হু করে হেসে উঠল সবাই। কণ্ঠ তারিফের কথার পিঠে বলে উঠে, তোর কি মাথার তাট গেছে? কি বলিস এসব? গাইস এসব বাদ, চল ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। তাহিয়ার আইডিয়া বেশ ভালো লাগে কণ্ঠের। অতঃপর সবাই গেম শুরু করে। রিয়া প্রথমেই সানকে বলে, আগে তুই বল, ট্রুথ না ডেয়ার? সান বেশ পুরুষত্ব দেখিয়ে বলে, অলওয়েজ ডেয়ার। কি কবি কো? রিয়া, কণ্ঠ, সোহা, তাহিয়া নিজেদের মধ্যে আলোচনা করে হেসে কুটি কুটি অবস্থা। অতঃপর রিয়া বলে উঠে, ওই দেখ ডাস্টবিন, ওইটা নিয়ে এখন মাঠের সব ময়লা তুলে ফেলগু। মুহূর্তে মুখ চুপসে গেল সানের, অসহায় দৃষ্টিতে তাকায় সবার দিকে। অবশ্য কেউ তেমন একটা পাত্তা দেয় না। কিছু না পেয়ে একে একে সব ময়লা ডাস্টবিনে তুলে নিয়ে সান, ঘেমে একাকার অবস্থা ওর। সবাই ওকে দেখে হাসছে। এবার কণ্ঠের পালাগু। সোহা কণ্ঠকে ডেয়ার দেয়, তুই বরং একটা চিঠি লেখু। হঠাৎ চিঠির কথা শুনে ভ্রু কুঁচকে নিয়ে কণ্ঠ, এত সহজ কাজ দিল কণ্ঠকে ভেবে সবাই সোহার দিকে তাকিয়ে আছে। সোহা সবাইকে কাছে ডেকে কি যেন কানে কানে বলল, শোনার বৃথা চেষ্টা করল কণ্ঠ। সবাই ওকে চেপে ধরল চিঠি লিখার জন্য। অবশেষে নতুন করে একটা চিঠি লিখে কণ্ঠ। লেখা শেষ হতেই তাহিয়া ছু মেরে নিয়ে নিল। কিছু সময় পর সবাই ক্লাসে চলে গেল। বিকেলের দিকে বাড়ি ফিরতেই আবার সেই অজানা নাম্বার থেকে কল আসলো। ভ্রু কুঁচকে নেল কণ্ঠ। কে এটা? হঠাৎ কল করছে কিন্তু কিছু বলছে না, তার মানে কি? আচ্ছা, ফ্রেন্ডরা মজা করছে না তো? ভাবনার মাঝে ফোন কেটে গেল। ফোন বিছানায় রাখতে যাবে তার আগেই আবার টুংটুং শব্দ করে বেজে উঠল। ফুস করে শ্বাস টেনে নীল কণ্ঠ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, হ্যালো কে? সেদিনের মতো অপর পাশ থেকে কোনো জবাব এলো না। বিরক্ত হল কণ্ঠ। আবারও শুধায়, তবে রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠে, কে বলছেন? কথা বলছেন না কেন? হ্যালো। ফোন কেটে গেল। নাম্বার থেকে মেসেজ আসলো মিষ্টি কণ্ঠের। মিষ্টি কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করছিল। মন শান্ত হয়ে গেছে। টাটার সাথে এতগুলো ভালোবাসা গু। আর কিছু ছিল না। চোখ কপালে উঠে গেল কণ্ঠের। এটা কে ছিল? কি লিখেছে এসব? মাথায় আকাশ ভেঙে পড়ল মনে হচ্ছে কণ্ঠের। ভাবতে ব্যর্থ সে। প্রচণ্ড মাথা ব্যথা করছে। অবশেষে ফোন রেখে বিছানায় গা এলিয়ে দিল কণ্ঠ। সকালের নাস্তা রেডি করে রাখে কণ্ঠ। খাবার টেবিলে আসেন আহাদ আহমেদ, শাহাদ আহমেদ। তুফাইল সকাল সকাল বেরিয়ে গেছে, কি একটা কাজ আছে সেটা বলে। খাবার বেড়ে দিচ্ছে কণ্ঠ। আজ বেশ তৃপ্তি করে খাচ্ছে সবাই। অনেক দিন পর কণ্ঠের হাতের রান্না খাচ্ছে। মুখে হয়তো আহাদ আহমেদ কিছু বলছে না, কিন্তু মনে মনে বেশ প্রশংসা করছে কণ্ঠের রান্নার। ব্যাগ নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে কণ্ঠ। রিয়া, কণ্ঠের হাতে রসায়ন বই আছে। কলেজের গেটে পা রাখতেই বুকের ভেতর ধরফট করে উঠল সামনের লোকটিকে দেখে। লম্বা ফর্সা লোকটাকে দেখেই হৃদয় যন্ত্রটা লাফাতে শুরু করেছে। ব্ল্যাক স্যুট পরে দাঁড়িয়ে আছে সে। আজ প্রথম ক্লাস ওনারই।